তাহলে আমাদের হলো আজকে রাসায়নিক বন্ধনের আজকে পড়াটা হবে রাসায়নিক বন্ধনের কি লেকচার নম্বর 4 এবং সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধনটা আমরা বুঝাবো এই কয়েকটা উদাহরণ দিয়ে। এই প্রথম যে তিনটা উদাহরণ আর শেষেরটা তোমাদের হাজার স্যারের বইতে আছে। আর সালফার ডাইঅক্সাইডটা হাজার স্যারের বইতে না, এটা আহসানুল কবি স্যারের বইতে আছে। আমরা এই 6টা উদাহরণ দিয়ে আজকে আমরা সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা, কিভাবে সন্নিবেশ বন্ধন তৈরি হয়, সন্নিবেশ বন্ধন তৈরির শর্ত, এগুলো আমরা একটু ক্লিয়ার করব। আমরা প্রথমে আসো এই অ্যামোনিয়াম। এই প্রথমে আসো যদি একটা আয়ন না, অ্যামোনিয়ামটা কিন্তু অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হয়ে অ্যামোনিয়াম হয়েছে। এখন আমি দেখাবো কিভাবে অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হয়েছে। তার আগে আমি বলবো যে অ্যামোনিয়া কিভাবে তৈরি হয়েছে। অ্যামোনিয়া সবাই জানো, কারণ অ্যামোনিয়ার মধ্যে বন্ধন হয়েছে সমযোজী, এবং আমি তোমাদেরকে অলরেডি সমযোজী বন্ধন পড়িয়েছি। তারপরে আমরা অ্যামোনিয়া থেকে শুরু করি। প্রথমে অ্যামোনিয়া দেখাই, তারপরে সেখানে কিভাবে H+ এসে অ্যামোনিয়া হতে দেখো। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস প্রথমে লিখবা 1s2। তুমি অ্যামোনিয়ার গঠনটাকে করার জন্য আমরা কি লিখলাম, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। ওকে, এক এইটা হলো যোজ্যতা স্তর, ঠিক আছে না? এটা কি যোজ্যতা স্তর। ওকে, এটা যোজ্যতা স্তর। তা আমরা জানি যে, আচ্ছা একটু বলো তো এখানে যোজন অরবিটাল কয়টা? নাইট্রোজেনের যোজন অরবিটাল কয়টা? 3টা। তা আমরা বলছিলাম যোজন অরবিটালের সংখ্যা দিয়েছি বলো, যে বিজোড় ইলেকট্রন ধারণকারী যে অরবিটালের যে সংখ্যা সেটা হলো যোজন অরবিটাল। তাহলে এখানে যোজন অরবিটাল 3টা। বা বলতে পারি যে নাইট্রোজেনের সমযোজ্যতা 3, সমযোজ্যতা আর যোজনী কিন্তু এক না। দেখবা এই অ্যামোনিয়ামে নাইট্রোজেনের সমযোজ্যতা 3, কিন্তু যোজনী কত? 5। যোজনী হলো যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে, সেটা হলো সমযোজনী। আর সমযোজ্যতা হলো কয়টা সমযোজী বন্ধন তৈরি করছে। এই 3টা কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে। কতগুলো সমযোজী বন্ধন তৈরি করে সেটা হলো সমযোজ্যতা। আবার এই দুটি ইলেকট্রন কিন্তু বন্ধন তৈরি করবে, এই দুটো ইলেকট্রন বন্ধন করবে, সেটা হবে সন্নিবেশ বন্ধন। তার মানে নাইট্রোজেনের এই 5টা ইলেকট্রন বন্ধন তৈরি করবে। আর অ্যামোনিয়ামে এই জন্য অ্যামোনিয়ামেতে নাইট্রোজেনের যোজনী কত বলবা? 5 বলবা, কিন্তু নাইট্রোজেনের কিন্তু সমযোজ্যতা কত? 3। সমযোজ্যতা হলো কতগুলো ইলেকট্রন বিজোড় ইলেকট্রন ধারণকারী অরবিটাল কয়টা আছে, সেটা হলো তার সমযোজ্যতা। আচ্ছা, সমযোজ্যতা। তাহলে এই 3টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে, আর প্রতিটা হাইড্রোজেন এসে অ্যামোনিয়াতে এর সাথে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে একটা আসবে, তারপরে এখানে একটা আসবে, তারপরে এখানে একটা। ওকে, আচ্ছা। তাহলে এই যে N, তার বাইরে ইলেকট্রন কয়টা? 5টা। তার মধ্যে যে 3টা বিজোড়, তারা কি করলো? শেয়ারের মাধ্যমে কি করলো? সমযোজী বন্ধন তৈরি করলো। তার মানে সমযোজ্যতা 3, তার মানে সমযোজী বন্ধন 3টা। আচ্ছা, এখন দেখো এই যে এস এ 2টা ইলেকট্রন আছে, আবার আরেকটা হলো H+, তার কিন্তু একটা অরবিটাল আছে বাট ইলেকট্রন নাই। দেখো তাহলে এখানে হলো H+, তার একটা কি আছে? অরবিটাল আছে বাট কি নাই? ইলেকট্রন নাই। আর এই যে নাইট্রোজেনের যে ইলেকট্রন দুটো কোথায় আছে বলো? 2s আছে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন দুইটা একটা অরবিটালে আছে, আর হাইড্রোজেন H+ এর একটা অরবিটাল আছে বাট ইলেকট্রন নাই। সো দুইজনের মধ্যে বন্ধন হতে পারে। কারণ আমরা কিন্তু জানি যে দুইটা পারমাণবিক অরবিটাল মিলে কি হবে? একটা আণবিক অরবিটাল হবে। এই দুইটা মিলে কি হবে? একটা আণবিক অরবিটাল হবে। ইলেকট্রন দুটো কি করবে? সে একাই সাপ্লাই দিবে। হ্যাঁ, একাই সাপ্লাই দিবে। এই দুইটা পারমাণবিক অরবিটাল মিলে একটা আণবিক অরবিটাল হবে। যেহেতু এখানে দুটি ইলেকট্রন এখানে নাই, সো আণবিক অরবিটাল ইলেকট্রন দুইটা। হ্যাঁ, তাহলে এখানে আণবিক অরবিটালে ইলেকট্রন দুটো আসতে হবে, একজন দুটো ইলেকট্রন সরবরাহ করবে। এই জন্য বন্ধনের নাম কি দিব? সন্নিবেশ বন্ধন। তার মানে দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়েছে। ইলেকট্রন যদি একজন সরবরাহ করে এবং দুজনে যদি সমানভাবে শেয়ার করে, সেই বন্ধনের নাম কি হবে? সন্নিবেশ বন্ধন। তাহলে দুইটা পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনটা যদি যে কোনো একটা পরমাণু সরবরাহ করে, আর ইলেকট্রনটা যদি উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে, তার নাম কি হবে? সন্নিবেশ বন্ধন। আর এটা হলো সমযোজী বন্ধন। দুজনে একটা করে ইলেকট্রন সরবরাহ করছে এবং দুজনে সমানভাবে শেয়ার করছে, সো এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। আর দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রনটা যদি একজন দেয়, তখন সেই বন্ধনের নাম কি হবে? সন্নিবেশ বন্ধন। দেখো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমি এই যে দেখো এর সাথে এর যে বন্ধনটা হবে সেটা কি বন্ধন হবে?
এই তীর চিহ্ন দিবা সন্নিবেশ বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধনের শর্ত কি? একজনের কি থাকতে হবে? মুক্তজোড় থাকতে হবে এবং অন্যজনের ইলেকট্রন বিহীন অবিরল থাকতে হবে। যার মুক্তজোড় আছে সে হলো দাতা, আর যার ইলেকট্রন বিহীন অবিরল আছে সে হলো গ্রহীতা। তার মানে সন্নিবেশ বন্ধনে কি থাকতে হবে? একটা দাতা থাকতে হবে, একটা গ্রহীতা থাকতে হবে। তোমাদের যাদের কাছে সামনে বই আছে তোমরা একটু এবার বইটা খুলে সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা দেখবা পারো কিনা, সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বইটা দেখে বলবা। বইতে কততে আছে? 3.13 আছে, দেখো 3.13 আছে, একবার পড়ে নাও সন্নিবেশ বন্ধন। হ্যাঁ বলো। আমাদের আগের ক্লাসের রেকর্ডিং না, তো আমি রেকর্ড করছি, এখন আমি ইউটিউবে চাচ্ছি না দিতে, আমি অন্য কোনো ব্যবস্থা করে দিব। আমি ইউটিউবে কোনো ওই জুমের ক্লাস আপনি গ্রুপে দিয়ে দেন। হতো, এটা তো এখন গ্রুপে যে দিব এটা কি ইউটিউব ছাড়া সরাসরি দেওয়া যায় কিনা আমি সেটা জানি না, আমি কিভাবে দিতে হয় এটা আমার জানতে হবে। দেওয়া যায় জিমেইলে স্যার। হ্যাঁ দেওয়া যায় তো। আচ্ছা ওটা আমি যারা দেয় আমি ওদের কাছে জেনে তারপর আমি দিব। আমি রেকর্ড আজকে একটা করতেছি না, একটু তোমরা বইটা দেখে। হ্যাঁ রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড করা আছে আমার কাছে, আছে আমি দিতে পারবো, দিব আমি। হ্যাঁ আজকেটাও দিব, একসাথে দিব, আমি একটু জেনে নেই কিভাবে দিতে হয়। তোমরা এবার একটু সংজ্ঞাটা একটু দেখবা। দেখো বইতে কিন্তু এই অ্যামোনিয়াম দিয়ে উদাহরণ দেওয়া আছে, অ্যামোনিয়াম দিয়ে যে দুইটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য, এই যে দুইটা পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য ইলেকট্রন দ্বয় যদি একজন সরবরাহ করে তখন সেই সমযোজী বন্ধনটাকে আমি সমযোজী না বলে কি বলবো? সন্নিবেশ বলবো। দেখো দুইটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যোগান কোনো কোনো ক্ষেত্রে একটি পরমাণু সরবরাহ করে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়েই সমানভাবে শেয়ার করে। হ্যাঁ এভাবে সৃষ্ট বন্ধনকে কি বলা হয়? সন্নিবেশ বন্ধন। আর যে পরমাণু তার মুক্ত ইলেকট্রন দেয় তাকে বলে দাতা পরমাণু, আর যে নেয় সে হলো গ্রহীতা পরমাণু। একদম সহজ একটা উদাহরণ, জাস্ট সন্নিবেশ বন্ধন বললেই তুমি চিন্তা করবা কার কথা? অ্যামোনিয়াম, চিন্তা করবে অ্যামোনিয়াম, শেষ। অ্যামোনিয়ামের মধ্যে বলবা যে অ্যামোনিয়ার সাথে H+ এর যে বন্ধন সেটা হলো সন্নিবেশ। তাহলে অ্যামোনিয়ার সাথে H+ এর যে বন্ধন সেখানে যে ইলেকট্রন শেয়ার হবে নাইট্রোজেনের সাথে H+ এর ইলেকট্রন দ্বয় N একাই দিবে, আর H+ দিতে পারবে না, বাট সে সমানভাবে শেয়ার করবে। তো একে কি বলা হয়? সন্নিবেশ বন্ধন বলা হয়। আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ নেব না স্যার। হ্যাঁ বলো। স্যার যেখানে স্যার যেটা বলতে গেল যে পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য। হ্যাঁ আগে সমযোজী বলছে, সমযোজী মানে দুইজনের মধ্যে শেয়ার মানে তো সমযোজী, কিন্তু এখানে পার্থক্যটা কি? ইলেকট্রন তো একজন দিচ্ছে, এই জন্য সমযোজী না বলে সন্নিবেশ বলছে। মানে প্রথমে সে সমযোজীতে শুরু করছে যে ইলেকট্রন শেয়ার হতে হবে, সমযোজী বন্ধন হবে, কিন্তু এখানে ইলেকট্রন তো একজন দেয় বলে সমযোজী না বলে কি বলবো? সন্নিবেশ সমযোজী, মানে সমযোজীর সাথে সন্নিবেশ লাগাইছি, মানে এখানে শেয়ার হয়, সমযোজীতে শেয়ার হয়, পার্থক্য হলো এখানে ইলেকট্রন তো একজন দেয়, এই জন্য সন্নিবেশ সমযোজী। হ্যাঁ সকল সন্নিবেশ বন্ধনই কি সমযোজী বন্ধনের হ্যাঁ অন্তর্ভুক্ত? না না, সকল সন্নিবেশ বন্ধনই সমযোজী কিন্তু সকল সমযোজী সন্নিবেশ না। ঠিক আছে এটাই বলতেছি। হ্যাঁ এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি আরেকটা উদাহরণে যাব, এটা শেষ। দেখো আচ্ছা তাহলে আমরা এবার আসি BF4 মাইনাস। দেখো এটা কিন্তু তৈরি হয়েছে কিভাবে? F মাইনাস এর সাথে কে যুক্ত হয়েছে? BF4 যুক্ত হয়ে কি হয়েছে? BF4 হয়েছে। ওকে ঠিক আছে। তা আমি যদি এখন মিউট করব, দেখো আচ্ছা আমি যদি এখন কি করি এই BF4 মাইনাসের গঠন ব্যাখ্যা করতে চাই, বন্ধন ব্যাখ্যা করতে চাই, তাহলে আগে কারটা ব্যাখ্যা করব। এখানে একটু লিখে রাখি না কোনটা, এই যে নাইট্রোজেন ছিল এখানে আর ইলেকট্রন তিনটা বিজোড় সমযোজী আর একটা মুক্তজোড় ছিল, আর এখানে H+ ছিল, এই বন্ধনটার নাম হলো সন্নিবেশ বন্ধন। এবার আমি দেখো BF4 মাইনাস, তাহলে আমি শুরু করবো কোথা থেকে? বোরন ট্রাইফ্লোরাইড থেকে। তাহলে ইলেকট্রন বিন্যাস লিখব কার? বোরনের। কেমন? 1s2 2s2 2px 1 2p y0 2p। আমাকে একজন বলতে পারবা, একজন বলো দেখি এই নাইট্রোজেনের না বোরনের খেয়াল করো,
কার্ডটা তো সমস্যা হচ্ছে বোধহয় না, ইয়ে সুইচিং। দেখো, আমাকে একটু বলো, কে বলবো, কার্নিজ বলো দেখি। এই যে বোরনের যে ইলেকট্রন বিন্যাস লিখছি, ইলেকট্রন বিন্যাস থেকে বলো যে বোরনের যোজনী কত। ইলেকট্রন বিন্যাস থেকে বলো বোরনের যোজনী কত। হ্যাঁ, 3 তিন না তো, এটা যৌগ থেকে তিন। 1 হ্যাঁ, 1 ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। শোনো, তোমাকে তো আমি বলি নাই যে বোরন টাইপ এই যৌগ থেকে বলো বোরনের যোজনী কত, আমি তো এখান থেকে বলি না, বলছি যে বোরনের ইলেকট্রন বিন্যাস থেকে বলো যে বোরনের যোজনী কত। আচ্ছা, যোজনী মানে কি? বিজোড় ইলেকট্রন সংখ্যা যোজনী না? তো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? একটা না? হ্যাঁ, তোমাকে যখন যোজনী জিজ্ঞেস করো ইলেকট্রন বিন্যাস করে, তখন তুমি দেখবা ইলেকট্রন বিন্যাসে কয়টা বিজোড় আছে। তোমাকে তো বলা হয় না যে বোরন টাইফ্লোরাইড, বোরনের যোজনী কত বলা হয় না। যদি বলতাম তাহলে তুমি চিন বলতাম, কিন্তু আমি তো ইলেকট্রন বিন্যাস লিখছি বোরনের, লিখে বলছি যে বলো বোরনের যোজনী কত। তো সেটা কত হবে? এক। ওকে, এটা কিন্তু এক হবে, এক হবে। আমরা এবার আসো, কিন্তু আমার তো যোজনী তিনের ব্যাখ্যা দিতে হবে, কারণ বোরন টাইফ্লোরাইডে বোরনের যোজনী তিন। আর তিনের ব্যাখ্যা দেওয়ার উপায় কি বলতো? উত্তেজিত করতে হবে, করে কি করতে হবে? এই ইলেকট্রনটা বিজোড় কয়টা করতে হবে? তিনটা। ওকে, দেখো আমরা বিজোড় কয়টা করলাম? তিনটা করলাম, সেটা একটা, তিনটা করলাম। এই যোজনী তিনের কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে, তিনের ব্যাখ্যা হয়ে গেছে। এবার বন্ধন দেখাবো, বন্ধনের সাথে তিনটা ফ্লোরিন কিভাবে যুক্ত হয় সেটা দেখাবো। স্যার আপনি তো মানে এই যে এটাতে দিয়ে দিয়ে কি বলা যাবে না যে বোরনের যোজনীটা আসলে 3? তিন আমি তো হলো এটাকে এই যে, না না, আমি তো আগে তোমাকে তো স্টার চিহ্ন দেইনি, উত্তেজিত অবস্থা দেখাইনি, নরমাল ইলেকট্রন বিন্যাস লিখছি, দেখে বলছিলাম যে যোজনী কত বলো, তখন তোমাকে এক বলতে হবে। উত্তেজিত হ্যাঁ মানে হ্যাঁ উত্তেজিত করার পর হ্যাঁ, ধরে এখন আমি যোজনী তিন ব্যাখ্যা দেওয়ার জন্য উত্তেজিত অবস্থা বিবেচনা করছি, এখান থেকে তিন। তাহলে এখানে তিনটা ফ্লোরিন আসবে, এই দেখো তিনটা ফ্লোরিন আসবে, তিনটা ফ্লোরিন আসবে। আচ্ছা বলো তো, ফ্লোরিনের বন্ধনটা করবে কি? ফ্লোরিনের বন্ধনটা কে করবে? ফ্লোরিনের বন্ধনটা কে করবে? নাইন। নাইন মানে কি? অনেস্ট, ফ্রেশ, টুপি এক্স, টুপি ওয়াই, টুপি জেড, দুই দুই কত এক। তাহলে এটা কি জোচদাস স্তর? হ্যাঁ, বিজোড় কোনটা? টুপি জেড বিজোড়। ওকে, টুপি জেড বিজোড়। এটাও কি? টুপি জেড বিজোড়। এর আগে কিন্তু হাইড্রোজেনের কি আসছিলাম? অনেস ওয়ান, হাইড্রোজেনের অনেস বন্ধন করছিল, কিন্তু ফ্লোরিনে কে করবে? টুপি জেড করবে। এখন টুপি জেড আর এই টুপি জেড কি করবে? এখানে কিন্তু এফ মাইনাস, বলতো এফ মাইনাস মানে কি? এই এফ যদি মাইনাস দিই তাহলে কি হবে? ইলেকট্রন কয়টা হয়ে যাবে? দুইটা। তার মানে টুপি জেটে এফ মাইনাসের টুপি জেটে ইলেকট্রন কয়টা? খেয়াল করুন, এফ মাইনাসের টুপি জেটে ইলেকট্রন দুইটা। আর এই বোরনের টুপি জেটে কোনো ইলেকট্রন নাই। আচ্ছা, এটা পরে আসে, আগে এটা শেষ করি। দেখো তো, এই বোরনের বাহিরের ইলেকট্রন কয়টা? তিনটা, তিনটা, তিনটা। আর এখানে কি আসছে? ফ্লোরিন। এখানে কি আসছে? ফ্লোরিন। এখানে কি আসছে? ফ্লোরিন। শেষ। ফ্লোরিন। আমি এদিকে লিখলে আর সুন্দর হবে। এই যে ফ্লোরিন, তিনটা বোরনের সাথে তিনটা ফ্লোরিন, তিনটা সমুদ্র বন্ধন তৈরি করছে। এখন দেখো, এই বোরনের কিন্তু একটা ফাঁকা অরবিটাল আছে, সেটা কি? টুপি জেড। আর এখানে কি আসছে? এফ মাইনাস। সে কি করছে? দুইটা ইলেকট্রন নিয়ে এখানে আসছে। আর এই বন্ধনের নাম কি? সন্নিবেশ বন্ধন। এই বন্ধনের নাম কি? সন্নিবেশ বন্ধন। দেখো, মানে এখানে এফ মাইনাসের টুপি জেডে দুইটা ইলেকট্রন, আর বোরনের টুপি জেডে কোনো ইলেকট্রন নাই, দুজনের মধ্যে বন্ধন হতে পারে, ইলেকট্রন দ্বয় এফ মাইনাস একা সরবরাহ করবে, এই জন্য নাম কি দেওয়া হয়েছে? এটা সন্নিবেশ বন্ধন। তাহলে বোরন টাইফ্লোরাইডের বোরনের কি টুপি জেটে ইলেকট্রন নাই, আর এফ মাইনাসের টুপি জেটে দুটো ইলেকট্রন আছে। সো এই দুজনের মধ্যে বন্ধন হতে পারে, ইলেকট্রন দ্বয় এফ মাইনাস একাই দিবে, এই জন্য এফ মাইনাসের দাতা, আর এখানে বোরনটা গৃহীত। ওকে, তাহলে বিএফ থ্রি, বিএফ ফোর মাইনাসে বোরন টাইফ্লোরাইডের সাথে এফ মাইনাসের যে বন্ধন সেটা সন্নিবেশ বন্ধন। তাহলে এখানে সেই সন্নিবেশ বন্ধনটা হয়েছে, সেই সন্নিবেশ বন্ধনের দাতা কিন্তু এফ মাইনাস, আর গ্রহিতা হলো বি। আর অ্যামোনিয়াম আয়নের এন তার লোন প্যাডটা এইচ প্লাসকে দিছে, তার মানে এনটা হলো দাতা আর এইচ প্লাসটা কি? গ্রহিতা। এন দাতা আর কি? এইচ প্লাসটা গ্রহিতা। আচ্ছা, এবার আসো, আমাদের দুইটা উদাহরণ শেষ করলাম। দেখো, দুইটা উদাহরণ শেষ করছি।
ওকে, এখন আমরা তৃতীয় উদাহরণে আসি। দেখো তৃতীয় উদাহরণটা কিভাবে দিব আমরা, শুধু আমরা এটা একটা কাজ করি, এটা বাদ দিয়ে দিই, তাহলে অ্যামোনিয়া হলো না, দেখো এটা বাদ দিই, অ্যামোনিয়া হলো। ওকে, আর আমি এটা বাদ দিই, তাহলে কি হলো, হ্যাঁ এই দেখো এটা হলো কি, কি হলো এখানে, তার মানে এটা নাই, আর এখানে কে নাই, এটা। তার মানে BF3 কি আছে, দেখো এখানে হলো N এর কি, N এর বাইরে 3টা H, আর কি আছে একটা মুক্তজোড় আছে, এই যে মুক্তজোড় আছে, আর বরণে কি আছে একটা 3টা ফ্লুইড, আর তার কি আছে ইলেকট্রন অষ্টপূর্ণের জন্য কি দরকার, 2টি ইলেকট্রন দরকার, এটা এই যে ফাঁকা আছে, তার মানে বরণের কি আছে ফাঁকা, কি আছে 2pZ0, আর নাইট্রোজেনের ইলেকট্রন দুটো কোথায় আছে, ইলেকট্রন দুটো কোথায় আছে 2pZ আছে, 2pZ এর 2টি ইলেকট্রন আছে। ওকে, আর এটা কত, ঠিক আছে না, নাইট্রোজেনের কি, নাইট্রোজেনের ইলেকট্রন দুইটা 2s2 হবে না? ও 2s, ও সরি 2s, 2s তাহলে এই দুজনের মধ্যে বন্ধন হতে পারে। ওকে, এই দুজনের মধ্যে বন্ধন হতে পারে, ইলেকট্রন n একাই দিবে, সো এই বন্ধনের নাম কি দিব, সন্নিবেশ বন্ধন। তার মানে আমরা এখানে যে অ্যামোনিয়ামের মধ্যে অ্যামোনিয়াম আয়নের যে অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়াম আয়ন থেকে এইটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার কি আছে একটা ইলেকট্রন মুক্তজোড় আছে, আর এর সাথে কি হতে পারে, এর বন্ধন হতে পারে, খেয়াল করো এর সাথে এর বন্ধন হতে পারে। আর নাইট্রোজেনের 2s2, এই যে 2s2, আর বোরনের কি আছে 2p ফাঁকা আছে, তো দুজনের মধ্যে বন্ধন হতে পারে, এটার নাম কি বন্ধন, সন্নিবেশ বন্ধন, এটার নাম কি সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন, শেষ। আচ্ছা, সন্নিবেশ বন্ধন ক্লিয়ার, তাহলে আমরা এই উদাহরণটা শেষ। আর তুমি যদি অ্যামোনিয়াম পারো আর BF4- পারো, এই দুটো থেকে অ্যামোনিয়াম থেকে H+ বাদ দিয়ে দাও, অ্যামোনিয়া হলো BF4- থেকে F- বাদ দিলে BF3 হলো, তাহলে BF3 এর সাথে অ্যামোনিয়ার যে বন্ধন সেটা হলো সন্নিবেশ বন্ধন। এখানে দাতা কি অ্যামোনিয়ার N, আর গ্রহিতা কি BF3 B হলো গ্রহিতা, BF3 বিটা কি গ্রহিতা, BF3 বিটা গ্রহিতা। ওকে, আমরা এবার আসি কি বলে এই চতুর্থ উদাহরণটা, সালফার ডাইঅক্সাইড, আর একটা সালফার কি ডাইঅক্সাইড, দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আমাদের তাহলে সংজ্ঞাটা আশা করি ক্লিয়ার হয়েছে, আর সন্নিবেশ বন্ধন তৈরি তোমাদের শর্তটা আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছে যে তোমাকে পরীক্ষা আসতে পারে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম এর মধ্যে কি কি বন্ধন আছে বলো তো, তাহলে অ্যামোনিয়ামের মধ্যে কি কি বন্ধন আছে একটু বলো, অ্যামোনিয়ামের মধ্যে কি কি বন্ধন আছে বলো। সমযোজী বন্ধন আর সন্নিবেশ হ্যাঁ, বন্ধন। সমযোজী আর সন্নিবেশ বন্ধন। আচ্ছা, আমি যদি আরেকটু ভাঙে বলি, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ধন আছে বলো তো, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ধন আছে, কি লিখবা, আয়নিক সমযোজী সন্নিবেশ হ্যাঁ সমযোজী। এই যে আয়ন, অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইড কি, ওকে এই যে আয়ন, তারপর 2 কি আসবা, যে অ্যামোনিয়ামটা কি হলে তৈরি হয়েছে, H+ এর সাথে কার NH3 যে বন্ধন, এটা কি বন্ধন, হ্যাঁ সন্নিবেশ বন্ধন, এটা কি বন্ধন, 3 হলো অ্যামোনিয়াম, N এর সাথে কি H এর যে বন্ধন, এটা কি বন্ধন, সমযোজী বন্ধন। এভাবে লিখবে একটু না, সমযোজী একটু ভাঙিয়ে দেখাবা, কারণ আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, প্রথমে কি দেখাচ্ছি আয়নিক, তারপরে কি দেখাচ্ছি সন্নিবেশ, তারপরে কি দেখাচ্ছি আসে এবার দেখো তাহলে অ্যামোনিয়াম যে ক্লোরাইড, এখানে কি কি বন্ধন আছে পেয়ে গেছি না, সমযোজী সন্নিবেশ আর কি আয়নিক পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই, কোনটা KBF4, বলো তো এখানে কি কি বন্ধন আছে,
কে বি আয়নিক সমযোজী সন্নিবেশ। এখানেও কি তাহলে আয়নিক সমযোজী সন্নিবেশ, ঠিক আছে, আয়নিক সমযোজী সন্নিবেশ। আচ্ছা তাহলে আমি একটু দেখাই কিভাবে লিখবা আয়নিক সন্নিবেশ সমযোজী, না কিভাবে লিখবা কে বি এফ কে বি এফ, এখানে কিন্তু পটাশিয়াম কিন্তু প্লাস, পটাশিয়াম প্লাস, আর বাকিটা কি হবে তাহলে মাইনাস, বিএফ ফোর মাইনাস কি বন্ধুরা আয়নিক। আর এবার বিএফ ফোর মাইনাস কিভাবে তৈরি হচ্ছে দেখো তো, বিএফ ফোর মাইনাস তৈরি হচ্ছে কিভাবে দেখো, সন্নিবেশ। হ্যাঁ বিএফ ফোর মাইনাস তৈরি হচ্ছে কিভাবে, এই বিএফ থ্রির সাথে বিএফ থ্রির সাথে এই এফ মাইনাসটা ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। ওকে, আর এবার বিএফ থ্রি কিভাবে তৈরি হচ্ছে, বোরনের সাথে কি তিনটা ফ্লোরিন আছে না, এই যে ইলেকট্রন শেয়ার করে কি করছে তিনটা সমযোজী বন্ধন তৈরি করছে। ওকে পারবা ফ্লোরিন। ও সরি কি দিছি, সরি এফ এফ। এবার আসো আমরা কিসের এই সালফার ডাইঅক্সাইড, পারলে সালফার ডাইঅক্সাইডে পারবা। তারপর দেখবা ওই জটিল যৌগ অলরেডি আমরা আলোচনা করছি তোমাদের এই যে অবস্থাদের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে। তারপরে আজকে আর একটু ক্লিয়ার করবো, আমি একটু প্রেজেন্টটা দিয়ে নিই না। হ্যাঁ কি আউট হয়ে গেল মাত্র, প্রেজেন্ট দিব দেখো মাত্র আউট হয়ে গেল। আচ্ছা দেখো এবার সালফার ডাইঅক্সাইড, এটা কিন্তু একটু ঝামেলা মনে হবে দেখবা। সালফার ডাইঅক্সাইড তোমাকে কিন্তু যে কোনো যৌগ যখন দিবে তুমি ইলেকট্রন বিন্যাস করে করে তোমাকে বলতে হবে যে এখানে কি কি বন্ধন আছে, কি কি বন্ধন আছে। বন্ধন না উঠে গেছে না, আচ্ছা ঠিক আছে। দেখো এই তাহলে আমরা একটু ক্লিয়ার করি। দেখো সালফার ডাইঅক্সাইড প্রথমে শুরু করবো কি দিয়ে, সালফার দিয়ে। ওকে এই যে দেখো সালফার দিয়ে শুরু করলাম, ইলেকট্রন বিন্যাস দেখো সালফারের 1s2 কি 2s2, তারপরে 2p6 3s2 3px 3py কত 3p, দেখো এই যে 1 1 আর 2 এটা সবাই জানো। তাহলে সালফারের যোজ্যতা স্তর দেখো এইটা সালফারের কি যোজ্যতা স্তর, এটা সালফারের কি, ওকে এটা সালফারের কি। আমরা দেখো এইটা হলো, আচ্ছা এটা সালফারের কি যোজ্যতা স্তর, গ্যাস আসবে না। আচ্ছা এখানে 2p জেড আর 2p, আচ্ছা এই যে সবাই বলে দিও দেখো তো 2p একটু জায়গা নেই, 2p কত আর 2py 2pj কেয়ার করো, একটা বন্ধন আর একটা বন্ধন 2px2 আর হ্যাঁ আর 2s2 আর কি 1s2। দেখো এটা কি লিখলাম, অক্সিজেন লিখলাম, কেন এইটা হলো অক্সিজেনের কি যোজ্যতা স্তর, এবং তার কি আছে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। এটা কি সিগমা একটা কি হবে পাই, সবাইকে কিন্তু আগে বলছি। দেখো কি হলো বলো, সালফারের যোজ্যতা স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। আচ্ছা আবার অক্সিজেনেরও কি, দেখো অক্সিজেনেরও যোজ্যতা স্তরে কি আছে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। আচ্ছা আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করেছি, এই সালফার খেয়াল করো, এই যে সালফার এর বাইরে কয়টা ইলেকট্রন, এই একটা যোগ আর এই একটা যোগ, আর এই দুটো কিন্তু কি আছে বিজোড়, মানে আলাদা করে আছে। আবার অক্সিজেন তারও কি আছে দুইটা, এই একটা যোগ এই একটা যোগ। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা বলো, মানে সালফারের বাইরে ইলেকট্রন হলো 6টা, তাহলে এই একটা যোগ এই একটা যোগ, এটাও বিজোড় এটাও বিজোড়, এই দুটাই বিজোড়।
আবার অক্সিজেনের এটাও বিজোড় এটাও বিজোড়, তার মানে এখানে সালফারের সাথে কি করছে, অক্সিজেন একটা দ্বিবন্ধন তৈরি করছে, তাহলে একটা মুক্ত জোড়া আছে, মানে সালফারের সাথে অক্সিজেন কি করছে, দ্বিবন্ধন তৈরি করছে, একটা সিগমা একটা কি পাই, একটা সিগমা একটা পাই, যদি দুটা বন্ধন একটা সিগমা একটা পাই। এবার আরেকটা অক্সিজেন আছে, এটা একটু দেখো, দেখো সালফারের তাহলে একটা মুক্ত জোড়া আছে আর কি আছে, একটা মুক্ত জোড়া আছে, তাহলে আরেকটা অক্সিজেন বাকি আছে, দেখো কিভাবে আরেকটা অক্সিজেন ঢোকে। আচ্ছা দেখো আমি যদি এইটা লিখি এটা কি ভুল হবে, টুপি জেড 0, টুপি ওয়াই 2, টুপি x2, 2s2, 1s2, তো বলবা আমার এটা ঠিক আছে কিনা লেখা, এই যে লিখলাম খেয়াল করছো আসলে কিন্তু এটা কি লেখা ঠিক আছে নাকি, অক্সিজেন তো লিখলাম টুপি ওয়াই 2 দিয়ে টুপি জেড 0 দিলাম, এটা কি সম্ভব আসলে, কুন্ডের নিয়মকে এটাকে অ্যাকসেপ্ট করে, না, কুন্ডের নিয়ম তো বলে সবাই একটা করে পাবে, তার মানে আমি কি করছি, এটা হওয়ার কথাটা কিন্তু আমি হয়েছি কিভাবে, জোর করে কি করছি, শক্তি প্রয়োগ করছি, আমি শক্তি প্রয়োগ করে কি করছি, শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে এখানে পাঠিয়ে এটা ফাঁকা করছি, আর তাহলে এর সাথে এর কি বন্ধন হয়েছে বলতো, সন্নিবেশ বন্ধন না, কারণ কি দুটো অক্সিজেন যুক্ত হবে, তো একটা অক্সিজেন করছে কি ভি বন্ধন তৈরি করছে, একটা সিগমা একটা পাই, আর অন্য অক্সিজেনের তো সুযোগ নাই, অন্য অক্সিজেনের কি নাই, অন্য অক্সিজেন তো এরকম ভাবে সালফারের তার কোনো বিজোড় ইলেকট্রন নাই, দেখো সালফারের দুইটা বিজোড় ছিল, সেই দুইটা বিজোড় দিয়ে সে অক্সিজেনের দুইটা বিজোড়ের সাথে একটা সিগমা একটা পাই তৈরি করছে, কিন্তু আরেকটা অক্সিজেন তো আসবে, সালফারের তো কোনো বিজোড় নাই, সালফারের জোড় আছে, তার মানে সে কি করতে পারে, কি বন্ধন তৈরি করতে পারে, সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, আর সেই সন্নিবেশ বন্ধনে গ্রহিতা হতে হবে কাকে, অক্সিজেনকে, নর্মালি কিন্তু অক্সিজেন গ্রহিতা হতে চায় না, কারণ অক্সিজেনের কি নাই, ফাঁকা অরবিটাল নাই, কিন্তু আমি শক্তি প্রয়োগ করে কি করতে পারি, ফাঁকা করতে পারি, এই যে শক্তি প্রয়োগ করে, মানে আমরা কি করছি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের পূর্ণ বিন্যাস ঘটাইছি শক্তি প্রয়োগ করে, করে কি করছি, টুপিজেড ফাঁকা করছি, আর যেহেতু টুপিজেড ফাঁকা, এই যে অক্সিজেনের একটা কি আছে, টুপিজেড ফাঁকা আছে, আর এরা কি সব এই যে ক্রস দিয়ে দেই, এটা জোর, এটাও জোর ওটাও জোর, মানে অক্সিজেনের 6টি ইলেকট্রন দুইটা বিজোড় ছিল, আমি চাপায় দিয়ে কি করছি ওটাকে জোর করে ফেলছি, করে আমি টুপিজেড ফাঁকা করছি, তাহলে অক্সিজেনের যে টুপিজেড ফাঁকা, অক্সিজেনের দেখো এবার টুপিজেড ফাঁকা, এটা জোর এটা জোর এটা জোর, এই টুপিজেড ফাঁকা, মানে ফাঁকা কিন্তু ছিল না, ফাঁকা করছি, করে সালফার ইলেকট্রন দিয়ে অক্সিজেনের সাথে সন্নিবেশ তৈরি করছে, তার মানে সালফারের এই যে সালফার তার সাথে অক্সিজেন একটা দ্বিবন্ধন আর একটা কি বন্ধন, সন্নিবেশ বন্ধন, আর কি আছে একটা সালফারের একটা মুক্তজোড় আছে, একটা মুক্তজোড় আছে, তাহলে সালফার ডাইঅক্সাইডের আকৃতি কিন্তু কৌণিক, এবং সালফারে কি আছে একটা মুক্তজোড় আছে, আর সালফার কি করছে অক্সিজেনের সাথে একটা দ্বিবন্ধন তৈরি করছে, একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করছে, একটা করছে দ্বিবন্ধন আর একটা কি সন্নিবেশ বন্ধন তৈরি করছে, দেখো কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা বলো, এখানে দুইটাই কিন্তু অক্সিজেন, একটা অক্সিজেনের স্বাভাবিক বন্ধন প্রক্রিয়া, সালফারের দুইটা বিজোড় আর অক্সিজেনের দুইটা বিজোড়, একটা সিগমা একটা পাই তৈরি করছে, কিন্তু অক্সিজেন তো দুইটা সালফার ডাইঅক্সাইড, তাহলে বাকি একটা অক্সিজেন কিভাবে বন্ধন করছে, দেখো কি করছে, পূর্ণ বিন্যাস হয়েছে, কি পূর্ণ বিন্যাস করছি, মানে আমরা সালফারের অক্সিজেনের কি বিজোড় গুলোকে যোগ করছি, করে টু বিজোড় ফাঁকা করছি, তার মানে আমরা এক কথায় কি বলতে পারি বলো, এক কথায় কি বলতে পারি, অক্সিজেন সন্নিবেশ বন্ধন তৈরির প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করতে পারে, অক্সিজেন সন্নিবেশ বন্ধন তৈরির যে প্রক্রিয়ায় হিসেবে কাজ করতে পারে, ইলেকট্রন যুগল গ্রহীতা হিসেবে কাজ করতে পারে, ওকে কিভাবে, জাস্ট পূর্ণ বিন্যাস করতে হবে, অক্সিজেনটার ইলেকট্রন বিন্যাস পূর্ণ বিন্যাস করে কি করতে হবে, টুপিজেড ফাঁকা করতে হবে, না টুপিজেড ফাঁকা করতে হবে, আশা করি ক্লিয়ার হয়েছে, তাহলে সালফার ডাইঅক্সাইডে কি সালফারের সাথে একটা অক্সিজেনের দ্বিবন্ধন আর একটা কি সন্নিবেশ বন্ধন, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে সালফার ডাইঅক্সাইডে কি কি বন্ধন আছে পারবা, কি বলবা, সমযোজী বন্ধন আছে আর কি আছে, সন্নিবেশ বন্ধন আছে, আচ্ছা এবার আসো আমাদের কি বলে সালফার ডাইঅক্সাইড, কেন সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড না, সালফার ডাইঅক্সাইড, আচ্ছা সালফার ডাইঅক্সাইড হবে কি, দেখো এই যে মুক্তজোড় আছে আর একটা সালফারের, সেটা কি করবে, আরেকটা অক্সিজেনের সাথে কি তৈরি করবে, সন্নিবেশ বন্ধন তৈরি করবে, হ্যাঁ এই যে মুক্তজোড় আছে সে কি করবে, আরেকটা একই রকম ভাবে
এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে, দেখো। স্যার হ্যাঁ, তো সালফার ডাইঅক্সাইড তো স্যার সন্নিবেশ না করলেও তো স্যার সমাজের মাধ্যমে স্যার অ্যাসিড গঠিত হতে পারে না? কিভাবে পারে বলো? তো সালফারকে যদি স্যার আমরা উত্তেজিত উত্তেজিত করি অবস্থা, তাহলে স্যার হ্যাঁ উত্তেজিত অবস্থার মাধ্যমে। হয় না? আচ্ছা শোনো, উত্তেজিত অবস্থার মাধ্যমে শোনো, আসলে হয় কি, একটা কেন্দ্রীয় পরমাণু একাধিক সদস্যের সাথে, প্রতিবেশীর সাথে কখনো পাই বন্ধন তৈরি করতে পারে না। কারণ পাই বন্ধনের শর্ত আছে একটা, যে অরবিটাল দ্বারা পার্শ্ব দ্বিগুণ হতে হবে। একটা কেন্দ্রীয় পরমাণু একাধিক সদস্যের সাথে কখনো পার্শ্ব দ্বিগুণ করতে পারে না। এটা ওই যে একটু মাথায় রাখতে হবে যে কেন্দ্রীয় পরমাণু একজন প্রতিবেশী পরমাণুর সাথে একাধিক কি করতে পারে না, পাই বন্ধন তৈরি করতে পারে না। কারণ পাই বন্ধনে শুধু বিজোড় থাকলে হয় না, অরবিটাল দ্বয়ের সমান্তরাল অক্ষ লাগে পার্শ্ব দ্বিগুণ হওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য আমরা কি উত্তেজিত অবস্থা না করে কি করছি, দেখাইছি সালফারের বিজোড় দুইটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন তৈরি করছে, আর যে জোর সে কি করছে, যে মুক্ত জোর সে সন্নিবেশ বন্ধন তৈরি করছে। তাহলে সালফার ডাইঅক্সাইডে একটা সন্নিবেশ বন্ধন আর এই দুইটা কি, দুইটা দ্বিবন্ধন। আচ্ছা এবার আসো, দেখ এবার আসো, এখানে আরেকটা অক্সিজেন আনবো না, টুপি কত, জিরো, টুপি ওয়াই টু, টুপি কত এক্স টু, আর টু এস টু, আর কি এই যে অক্সিজেন শেষ। দেখো তার যোজকের স্তর একটু হিজিবিজি হয়ে গেল না, ওকে, আর এই বন্ধন তৈরি করবে শেষ। তার মানে তুমি কি করবা, সালফার ডাইঅক্সাইডে দুটো অক্সিজেনকে আনবা, কি দেখাইছে, সন্নিবেশ বন্ধন দেখাইছে, একটু হিজিবিজি হলে আমার মনে বুঝতে পারলে উঠাইতে পারবো, যারা বুঝতে পারছো নিজে লিখতে পারবো। এটা এই টুপি জেড, এই আরেকটা অক্সিজেন নিয়ে আসছি, তারও টুপি জেড ফাঁকা করছি, করে কি করছিস সালফারের কি এই যে মুক্তদরটা সে আসছে এবার সন্নিবেশ বন্ধন। দেখো কারো সমস্যা আছে কিনা, সালফার ডাইঅক্সাইড তাহলে কয়টা সন্নিবেশ বন্ধন বলো, দুইটা সন্নিবেশ বন্ধন, আর আর সালফার অক্সিজেন একটা দ্বিবন্ধন, মানে একটা সিগমা একটা পাই আর দুটো সন্নিবেশ। তাহলে সালফারের বাইরে যে 6টি ইলেকট্রন, স্যার আনলাম, হ্যাঁ হ্যাঁ বলো, আরেকটা অক্সিজেন যে স্যার আনলাম ওটা কি স্যার সিএস এর সাথে বন্ধন গ্রহণ করবে না? হ্যাঁ থিয়েসির সাথে আমি টিপটা দিছি, বলা যাচ্ছে না, মানে একটু ইয়ে হয়ে গেছে, আমি আর একটু ফ্রেশ করে রাখলাম, মানে খুব হিজি হয়ে গেছে, একটু হিজি হয়ে গেছে, আমি একটু ফ্রেশ করে রাখি না। কিন্তু এটা সন্নিবেশ, এটা সন্নিবেশ, আমি একটু পিছন দিক থেকে দেখবো, টুপি জেড, টুপি ওয়াই, টুপি এক্স, আর 2s2 1s2, আমি একটু ফ্রেশ করে আবার রাখতেছি। এটা কি যোজ্যতা কি স্তর, এটা কি যোজ্যতা স্তর, কে এটা অক্সিজেন, অক্সিজেন, আর এটা কি টুপি জেড ছিল, টুপি কত ওয়াই, টুপি এক্স, 2s2 1s2, এটা আর একটা অক্সিজেন, ওকে। এটা কি যোজ্যতা কত স্তর, এটা ওকে, এটা যোজ্যতা স্তর। এইবার দ্বিতীয় এই অক্সিজেন দুটো কি স্বাভাবিক, টুপি জেড 1, টুপি ওয়াই 1, ওকে, তারপরে কি টুপি এক্স 2, টুপি আচ্ছা 2s2 না, 2s2, তারপরে কি 1s, কি এটা আরেকটা অক্সিজেন, এটা কি যোজ্যতা স্তর, ঠিক আছে না, দেখো যোজ্যতা স্তর, এটা কি যোজ্যতা স্তর, ও সরি এটা একটা সমদ্বিতীয় বন্ধন, একটা সমদ্বিতীয় সিগমা একটা পাই, সিগমা একটা পাই, আর দেখো এবার ক্লিয়ারলি বোঝা যায় কিনা বলো, এবার আমি কিন্তু সুন্দর করে রাখছি, দেখো মানে একদম ইলেকট্রন বিন্যাস করে দেখাইছি যে সালফারের বাইরে যে দুইটা জোড় আছে, দুইটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন, আর যে দুইটা বিজোড় আছে একটা অক্সিজেনের সাথে সিগমার পাই বন্ধন তৈরি করছে, না সিগমার পাই বন্ধন তৈরি করছে। তার মানে সালফার ডাইঅক্সাইডে কি আছে, একটা সিগমা একটা পাই আর দুইটা সন্নিবেশ বন্ধন আছে। তাহলে এবার লাস্ট আমরা উদাহরণ নিয়ে আসি, কপার সালফেট 7 অণু না 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি, জটিল যৌগ কিন্তু মধ্যে বেশ কয়েকটা আছে, হ্যাঁ আমি আশা করি
তোমাদের জটিল যৌগের আমি পড়াইছি অলরেডি, বন্ধন ব্যাখ্যা করছি, আকৃতি ব্যাখ্যা করছি, তারপরে রঙিন কেন হয় ব্যাখ্যা করছি না, ওখানে অনেক পাইছো। এখানে শুধু কপার সালফেট 500 পানিতে একটু ঝামেলা আছে, এটা আমি একটু দেখা দেবো। তোমাদের কাজ হলো তোমরা আজকের ক্লাস শেষে 3.13 আর 3.13 এই দুইটা মোট 3টা পৃষ্ঠা আছে, মানে বারে বারে লাইনগুলো পড়লো। এটা শেষ হলেই আর তোমরা কিন্তু এটাও পারবা 3.14 শিক্ষার্থীর কাজ দেখা আছে 3.14 মানে সমযোজী আর সন্নিবেশ বন্ধন তুলনা করছে। তো তোমরা আশা করি এটা বুঝতে পারবা, এটা বুঝতে পারবা। অবশ্যই এটা পড়তে গিয়ে একটু ঝামেলা করবা। এখানে সংকরায়নের কথাবার্তা বলা আছে, সংকরায়ন, যেহেতু সংকরায়ন কথাটা বলা আছে এই জন্য একটা কাজ করবো, তোমরা এটা দরকার নেই 3.14 আপাতত পড়ার দরকার নেই, পরে পড়বা। সংকরায়নটা পড়াবো, তারপরে এটা পড়লে ভালো বুঝতে পারবা। 3.14 আপাতত দরকার নেই, তোমরা 3. কি করবা 13 আর 13 3.13 আর 13 এই দুটো হলো তোমাদের পড়া। আর দেখবা আমি নেক্সট দিন আবার চলে যাব, আর তোমাদের আমি আরেকটা কাজ দিয়ে নিই। তোমরা নেক্সট দিন তোমাদেরকে আমি হাইড্রোজেন বন্ধন পড়াবো, যদিও পড়াইছি আমি একদম প্রথম ক্লাসে হাইড্রোজেন বন্ধন সংক্ষেপে বলছি, তা আমি বিস্তারিত বলবো নেক্সট ক্লাসে হাইড্রোজেন বন্ধন। আর কত নাম্বার আমি একটু বলে দিই, এটা তোমরা আগে থেকে দেখে রাখবা। শিক্ষার কত নাম্বার আমি নেক্সট দিন যে হাইড্রোজেন বন্ধন পড়াবো এটা হলো 2. কততে আছে 3.18 তোমরা দেখে নিও একবার, 18 এবং 19 এই দুটো দেখে রাখবা, 3.18 আর 19। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আমি মানে হচ্ছে স্যার যদি আমাকে জৈব রসায়নের ক্লাসগুলো দিয়ে দেন তাহলে আমি ক্লাসের সময় ওই ভিডিওটাই দেখে ফেলি, কারণ স্যার এই চ্যাপ্টারটা তো এখন কলেজে লাগছে না আমার। হ্যাঁ তুমি পরে দেখতে পারো, হ্যাঁ ভিডিও যখন দিব তখন দেখতে পারো। জি স্যার, কারণ এটা আবার কলেজে ওই জৈব রসায়নের উপর স্যার পরীক্ষা মানে কিছুদিন পরেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি যে বলেছিলে ক্লাসগুলো করো। আর জি স্যার, আমাকে বেশি একটু সমস্যা দিয়ে হয় দিন। হ্যাঁ হ্যাঁ জি, মেসেঞ্জারে thank নক you. করলে আমি করব। আচ্ছা তুমি তো বুঝতে পারতেছো তো নাকি, ক্লাসটা কি বুঝতে পারছো আজকে? জি স্যার, আজকে বুঝতে পেরেছি, কারণ এইটার সাথে তো গ্রুপ রসায়নের একটু হ্যাঁ মিল আছে, অনেক মিল আছে। জি স্যার। হ্যাঁ আচ্ছা তোমরা দেখো এবার এই এই কি বলে আরেকটা কপার সালফেট 500 পানি, তা তোমাদের কিন্তু নেক্সট দিন আমি পড়াবো, আগে থেকে বলে রাখতেছি কিন্তু 3.18 আর কি 3.19 পড়াবো। আর আজকে পড়াইছি 3. কত 3. আমি কিন্তু বইয়ের সিরিয়াল অনুসারে যাবো না, বই মানে আমি আমার মতো করে পড়াচ্ছি। আজকে পড়াইছি 3. কত 13 আর 3.13 আর 3. কত 13 এই দুটো পড়ানো হয়েছে। আর নেক্সট দিন পড়াবো 3.18 আর 3.19 মানে হাইড্রোজেন বন্ধন পড়াবো। তারপর আমি কোথায় চলে আসবো পোলার আয়ন, তারপরে লাস্টে আমি পড়াবো সংকরায়ন। তাহলে আমরা এবার একটু ইয়েতে আসি, সালফার কপার সালফেট 5 পানি। আচ্ছা এটা সবাই 5 আচ্ছা তোমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এখানে কিন্তু কপার আছে, খেয়াল করো তো কপার, এবং কপারের বৈশিষ্ট্য কি বলতো, সে তো অবস্থান্তর মৌল, তার মানে সে কি করবে জটিল যৌগ তৈরি করবে। আর সেই জটিল যৌগের লিগ্যান্ডটাকে বলতে পারবো কে, লিগ্যান্ড কে এখানে কাজ করবে লিগ্যান্ড হিসেবে বলতো, এখানে লিগ্যান্ড হিসেবে কে কাজ করবে? স্যার পানি। স্যার পানি। আচ্ছা পানি তো 5টা আছে, কয়টা পানি লিগ্যান্ড হিসেবে কাজ করবে বলতে পারবা? মানে কপার 2+ কয়টা লিগ্যান্ড হিসেবে পানিকে নিতে পারবে? হ্যাঁ 2 কেন বলতো? আমি যদি তোমাদের একটা কথা বলছিলাম সাধারণত চার্জের দ্বিগুণ হয়, চার্জ কত বলো এখানে, চার্জ কত 2 না, তাহলে পানি 4টা পানিকে লিগ্যান্ড হিসেবে নিবে। দেখো বুঝতে পারছো না, কারণ সাধারণত কি হয় চার্জের দ্বিগুণ হয়, তবে ব্যতিক্রম আছে আয়রন 2+ হলেও সে কি নেয়, আয়রন 2+ হলেও সে লিগ্যান্ড নেয় কয়টা 6টা, 3+ এর জন্য 6টাই, শুধু আয়রনটা ব্যতিক্রম। কিন্তু কপার কি যদি 2+ হয় লিগ্যান্ড নেবে 4টা, কপার যদি Q+ হয় লিগ্যান্ড 2টা হইতে, তার মানে চার্জের দ্বিগুণ সাধারণত লিগ্যান্ড। তাহলে এখানে 5টা পানি আছে, তার মধ্যে 4টা পানি কপারের সাথে কি হিসেবে থাকবে লিগ্যান্ড হিসেবে থাকবে, তাহলে বন্ধনটা কি হবে অবশ্যই সন্নিবেশ বন্ধন। কারণ তোমরা সবাই জানো যে অবস্থান্তর মৌলের সাথে লিগ্যান্ডের যে বন্ধন হয় সেটা কি বন্ধন হয়, সন্নিবেশ বন্ধন হয়, সন্নিবেশ বন্ধন। ওকে তাহলে আমরা আঁকি সন্নিবেশ বন্ধন, এই কে ও এইচ কে 2 ওকে, তারপরে কি ও কি এইচ 2 এই যে সন্নিবেশ, তারপরে এই যে সন্নিবেশ বন্ধন, কারণ অক্সিজেন কিন্তু আর মুক্তদের আছে না, সেই মুক্তদেরটা কপার 2+ কে দেয়। তোমরা সবাই জানো যে অবস্থান্তর মৌলের কি আছে ফাঁকা ডি অরবিটাল আছে, শুধু ফাঁকা ডি না প্রতিবেশী 4s আছে 4p আছে, এরা সাহায্য করে সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন গ্রহীত হিসেবে
কাজ করে, তোমরা এটা সবাই জানো। আচ্ছা, তাহলে আমরা দেখো, তাহলে এখানে আবার আরেকটা পানি আঁকো। এই যে পানি, এই এই যে অক্সিজেন তার মুক্ত দিচ্ছে। আচ্ছা, আরেকটা পানি আঁকো। দেখছো, চারটা পানি কপারের সাথে লিগ্যান্ড হিসেবে সরাসরি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। আর অবস্থান্তর মূলকগুলো কি করে? লিগ্যান্ডের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে জটিল যৌগ তৈরি করে। কারণ হলো অবস্থান্তর বলে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি না থাকলে সমস্যা নয়, তার প্রতিবেশী 4s আর 4p এরা সাহায্য করে সন্নিবেশ বন্ধন তৈরিতে। এগুলো আমি অবস্থান্তর মূলক জটিল যৌগ তৈরি করে কেন, এর মধ্যে অনেক বলছে। আচ্ছা, এবার আসো, দেখো পানি কিন্তু কয়টা? 5টা। তাহলে একটা পানি বাকি আছে। আর কি বাকি আছে? একটা সালফেট বাকি আছে, একটা পানি বাকি আছে, একটা কি সালফেট বাকি আছে। এইটা একটু দেখো। আর তার আগে তোমরা একটু চিন্তা, আচ্ছা আমি ওদেরকে এটা দেখাই দিই, কি বলে, এই যে পানি যেটা বাকি আছে সেটা দেখাই, এই যে। আর তার আগে তোমাদের আমি একটা সালফেট দেখি। সালফেটটা কেমন দেখো তো? সালফেট, সালফেট, সালফেট দেখো, এই হলো সালফেট। এটা হলো সালফেটের গাঠনিক স্ট্রাকচার। দেখো, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন। আর সালফেট মানে তো মাইনাস না? সালফেট মানে 2 মাইনাস না? দেখো এটা বোঝো কিনা। এই সালফেট মানে কোনটা? এটা না, SF4 2 মাইনাস, SF4 2 মাইনাস। আর সালফারে কিন্তু 2টা বিজোড় ইলেকট্রন। সালফার তার 2টা বিজোড় ইলেকট্রন দিয়ে 2টা সমযোজী বন্ধন তৈরি করছে অক্সিজেনের সাথে, আর 2টা মুক্তযোগ দিয়েও অক্সিজেনের সাথে কি বন্ধন তৈরি করছে? সন্নিবেশ বন্ধন। দেখো, সন্নিবেশ বন্ধন তৈরি করছে, সন্নিবেশ বন্ধন তৈরি করছে। দেখো, দেখো সবাই বুঝতে পারছে কিনা? সালফার কি করছে? অক্সিজেনের সাথে, 2টা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন, আর 2টা অক্সিজেনের সাথে কি সমযোজী বন্ধন। আর যেহেতু সালফেট মানে 2 মাইনাস, তার মানে একটা মাইনাস আর কি একটা মাইনাস, এটা হলো সালফেট। আচ্ছা, এবার একটা পানি বাকি আছে না? এবার দেখো সেই পানিটা কোথায় থাকবে? এই জায়গায় থাকবে, এই জায়গায়। মানে সালফেট এবং জটিল আয়ন আর সালফেটের মাঝখানে বাকি একটা পানি থাকবে। কিভাবে থাকবে দেখো তো পানিটা? এই যে পানি, এই যে দেখো পানিটা, পানিটা এই যে মাঝখানে চাপা পড়ে যাবে এই পানিটা। মানে 5টা পানির মধ্যে একটা পানি কি করবে? কপারের জটিল যৌগ আর হলো সালফেটের মাঝখানে আটকে পড়ে যাবে। সো এই পানিটাকে তাড়ানো খুব কঠিন। তুমি যদি তুতে মানে কপার সালফেট পার্শ্বর পানি থেকে তাপ দাও, দেখবা 4টা পানি সহজে চলে যাবে, কিন্তু বাকি এই একটা পানি সরানোর জন্য অনেক বেশি তাপ লাগবে। তাহলে এই 5টার মধ্যে যেহেতু একটা পানি সরাতে অনেক বেশি তাপ লাগবে, ওই পানিকে কি বলা হয়? গঠন পানি বলা হয়। এটাকে বলা হয় গঠন পানি বলা হয়। এর নাম কি? গঠন পানি। যে পানিকে সরাতে অনেক তাপ লাগে সেটাকে বলা হয় গঠন পানি। আর খেয়াল করো এটা কিভাবে থাকবে না, কিভাবে থাকবে? এই যে এটা প্লাস না, অক্সিজেনের পাশে হাইড্রোজেন মানে প্লাস, এটা কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এটা কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। অক্সিজেনের পাশে হাইড্রোজেন প্লাস, আর এটা কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তার মানে পানিটা মাঝখানে আটকে পড়ে আছে, কি বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আবার দেখো অক্সিজেন তো মাইনাস, তাহলে হাইড্রোজেনটা প্লাস, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন বন্ধন, আরেকটা হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেনটা প্লাস, তাহলে অক্সিজেনটা মাইনাস, তাহলে এই আরেকটা হাইড্রোজেন বন্ধন, আরেকটা হাইড্রোজেন বন্ধন। তার মানে খেয়াল করছো এই যে পানিটা, এই পানিটা কি অবস্থা? এই পানিটা তুমি যদি এখান থেকে আউট করতে চাও, কয়েকটা হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে? 4টা হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে। এই জন্য এই পানিকে নাম কি দেওয়া হয়েছে? গঠন পানি। কারণ এই পানিকে সরাতে কি লাগে? অনেক বেশি তাপ লাগে। আচ্ছা, তাহলে এবার বলো তো, তুতে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে বলো? তুতের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে বলো? দ্রুত, তুতের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন? 4টা। এই যে 4টা, এই একটা, এই একটা, এই একটা, 4টা। আচ্ছা বলো কয়টা সন্নিবেশ বন্ধন আছে? কয়টা সন্নিবেশ বন্ধন আছে বলো? তুতের মধ্যে কয়টা? 4টা সন্নিবেশ বন্ধন। না 4টা না, 6টা। এখানে তো 4টা, তাহলে এখানে 2টা, 6টা। তুতের মধ্যে সন্নিবেশ বন্ধন আছে কয়টা? 6টা। হাইড্রোজেন বন্ধন আছে 4টা। সমযোজী বন্ধন আছে কয়টা বলো? সমযোজী বন্ধন কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। 8টা কি আছে? সমযোজী বন্ধন আছে। এগুলো নৈমিত্তিক থেকে আসে। তুতের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে, কয়টা সমযোজী বন্ধন আছে, কয়টা সন্নিবেশ বন্ধন আছে? তোমরা যদি একটা লিখে দিলে ভালো তো। হ্যাঁ বলো, কি বললাম? তাই একটু লিখে দেন, মানে আপনি যদি লিখে সন্নিবেশ দিলাম, বন্ধন বলতেছি সমাজী দেখো, বন্ধন আমি সেটা আরেকবার একটু বলি। লিখে দেন। তুতের মধ্যে না, দেখি এটা আরো বিস্তারিত কোথাও আছে কিনা। না, বিস্তারিত এখানে নাই তুতের মধ্যে। ওকে, আচ্ছা দেখো হাইড্রোজেন বন্ধন কয়টা? হাইড্রোজেন বন্ধন তুতের মধ্যে
কয়টা? চারটা। 2 সন্নিবেশ বন্ধন কয়টা? বলো 6টা। আর সিগমা বন্ধন কয়টা? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কয়টা? কয়টা হিসাব করছি যেন 8টা না? 8টাই তো না? 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা নৈবিত্তিক আর একেবারে বাম পাশের পানিগুলোতে হবে না সমযোজী বন্ধন? বা ও দেখছো আমি খেয়াল করিনি। এখানে তো আরো কয়টা হবে? 8টা না 9 10 12টা দেখছি আমি। ভুল করছি, খেয়াল করিনি। 12টা। এখানে তো হাইড্রোজেন বন্ধন, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কি? এখানেও আছে। অক্সিজেনের সাথে হাইড্রোজেনের আর কোথায় নাই? এই যে এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তারপরে 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে। তাহলে নৈবিত্তিকের জন্য এটা পড়বো না কয়টা। হ্যাঁ, যে যতটুকু বলছে আমার মনে হয় তোমাদের আর কি আর সমস্যা হবে না। সন্নিবেশ বন্ধন আশা করি কোনো সমস্যা হবে না। আমি একদম চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। নেক্সট দিন আমরা হাইড্রোজেন বন্ধন আমরা বিস্তারিত আলোচনায় যাব। আর তোমরা মনে রাখবা যে এই তুতে থেকে তুমি যদি তাপ দাও, এই তু থেকে যদি তাপ দাও কি হয় জানো? এই তাপ দাও, এখান থেকে পানি চলে যায় তাপ দিলে। এই তাপটা লাগে 100 ডিগ্রি। 100 ডিগ্রিতে কি হয়? এখান থেকে পানি চলে যায় কয়টা? 4টা চলে যায়। থাকে কয়টা? একটা। যে একটা থাকে এটাকে বলা হয় গঠন পানি বলা হয়। এটাকে বলা হয় গঠন পানি, কারণ এটা সরাইতে অনেক তাপ লাগে। কেন? ওই যে এটাকে সরাইতে কি করতে হবে? 4টা যে মাঝখানে চিপায় পড়ে আছে, সরাইতে কি লাগবে? অনেক বেশি তাপ লাগবে। তাহলে এটাকে বলা হয় কেলাস পানি। এটাকে বলা হয় কি? কেলাস পানি বলা হয়। আর এটাকে বলা হয় গঠন পানি। এটাকে বলে কি? গঠন পানি। আর এই যে সরাইতে তাপ লাগে কত? 230 সম্ভবত। আমি তাপটা লিখে দিলাম 230 কিনা, আমি আরেকটু কনফার্ম হতে হবে। দেখো এটা হলো অনার্দ্র কপার। তোমার এটা কিন্তু বর্ণহীন, এটা কিন্তু নীল বর্ণ। এটা কি নীল? আর এটা কি? বর্ণহীন। কারণ এখানে কি নাই? যেহেতু লিগ্যান্ড নাই, এই জন্য কি হবে না, এই রংটা চলে যাবে। তাহলে তুতে রঙিন, অথচ অনার্দ্র কপার সালফেট বর্ণহীন কেন? বলতে হবে যে তুতের মধ্যে পানি লিগ্যান্ড হিসেবে থাকে। লিগ্যান্ড হিসেবে থেকে ডি অরবিটাল শক্তি সমান থাকে না, কিন্তু যখন পানি লিগ্যান্ড চলে যায় তখন সে বর্ণহীন। এটা আচ্ছা, এটা বোধ হয় তাপটা আমি একটু কনফার্ম করে দিই, তাপটা আমি ঠিক লিখছি কিনা। তাপটা একটু কনফার্ম করতেছি। তাপ হলো আচ্ছা, প্রথমে হলো 100, এরপর 230, ঠিক আছে। 230 ঠিক আছে। তার মানে এই পানি, যে পানিকে সহায়তা অনেক তাপ লাগবে, এটাকে কি বলা হয়? গঠন পানি বলা হয়। তাহলে কেলাস পানি হলো কোন একটা কঠিন আয়নিক যৌগের সাথে যে পানি থাকে সেটা হলো কি? কেলাস পানি। আর যেটা সহায়তা অনেক বেশি তাপ লাগবে সেটা কি? এই গঠন পানি বললো। আর একটা জিনিস খেয়াল করছো তোমরা, কিন্তু যখন তুমি সরাবা, এই যে আসলে আরো ভেঙে বল। আচ্ছা, আমি নেক্সট দিন দেখি, আমি এটা সম্বন্ধে আরো একটু কিছু বলার চেষ্টা করবো। একটু আমি অন্য বইগুলো একটু দেখে নিই কি কি ইনফরমেশন আছে এই তুতে নিয়ে। আমি সামনের দিন আরেকটু বলবো, কারণ তুতের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন অলরেডি চলে আসছে। সো আমি কিন্তু নেক্সট দিন হাইড্রোজেন বন্ধন পড়াবো আলাদা করে না। সো আমি তুতের গঠনটা আগামী দিন ক্লাসের মধ্যে দেখবো, আবার আলোচনা নিই। থ্যাংক ইউ সবাইকে। রেকর্ড হয়েছে দা? আসসালামু আলাইকুম। রেকর্ড হয়েছে দা? ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই রিপোর্টটা